করছি এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই সংকট আমরা মোকাবেলা করবোই করবো এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রাম এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হবো এবং বিজয়ী হওয়ার শর্তই দেবো আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না। দেখুন, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন, আমি বারবার আপনাকে বলছি, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য, প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য। কারণ তিনি সঠিকভাবেই অনুমান করেছিলেন যে এই আন্দোলনের মূল লক্ষ্য তো আর কোটা সংস্কার নয়, মূল বিষয় হচ্ছে এটির অভ্যন্তরে প্রবেশ করে সেটি থেকে নিজেদের যে মূল পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করাই তো তাদের মূল লক্ষ্য ছিল। তো সে কারণে তারা সেটি করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের যে ধরনের সাংগঠনিক মিটিং গুলো হয়েছে, কর্মকাণ্ডগুলো প্রকাশ করা হয়েছে, ধারাবাহিকভাবে যে কর্মসূচিগুলো জুলাই আগস্টের ঘিরে বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে, প্রত্যেকটি দিয়ে আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা, রেসপন্সিবল আচরণ করা, পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ সমাধানকে, টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। কিন্তু যারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে তাদের উদ্দেশ্যটি ছিল ভিন্ন এবং সেটি এই আল জাজিরা রিপোর্ট থেকেও আসলে তারা না চাইলেও নানাভাবে আমাদের কাছে মনে হয় সেটি বেরিয়ে আসছে। তো ধরেন আল জাজিরার এই প্রতিবেদনে যেভাবে করে পুরো বিষয়টি দেখানো হয়েছে যে সাদিক কায়েম এই আন্দোলনের প্রধান ছিলেন, আপনারা কি জানতেন সাদিক কায়েম শিবিরের সভাপতি? দেখুন, ছাত্র শিবিরে যাওয়া ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ করে যে আন্দোলনের যে উদ্দেশ্যটি ছিল ভিন্ন, এই আন্দোলনের উদ্দেশ্যটি ছিল যেটি প্রেক্ষাপট তৈরি করা, এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাশ বাস্তবায়ন করা, তার প্রমাণিত এই যারা আজকে যিনি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না। কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না। কারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন, পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা যে অঙ্গীকার সেগুলোর প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে। যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুত তাহরীর সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা কিন্তু নিজেদের সামনে নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীদের লেবাস। তারা যদি সত্যিকারই সাধারণ শিক্ষার্থী থাকতো তাহলে তাদের পরিচয় লুকানোর প্রয়োজন ছিল না। শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন, আমি বারবার আপনাকে বলছি, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য, প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য। কারণ তিনি সঠিকভাবেই অনুমান করেছিলেন যে এই আন্দোলনের মূল লক্ষ্য তো আর কোটা সংস্কার নয়, মূল বিষয় হচ্ছে এটির অভ্যন্তরে প্রবেশ করে সেটি থেকে নিজেদের যে মূল পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করাই তো তাদের মূল লক্ষ্য ছিল। তো সে কারণে তারা সেটি করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের যে ধরনের সাংগঠনিক মিটিং গুলো হয়েছে, কর্মকাণ্ডগুলো প্রকাশ করা হয়েছে, ধারাবাহিকভাবে যে কর্মসূচিগুলো জুলাই আগস্টের ঘিরে বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে, প্রত্যেকটি দিয়ে আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা, রেসপন্সিবল আচরণ করা, পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ সমাধানকে, টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। কিন্তু যারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে তাদের উদ্দেশ্যটি ছিল ভিন্ন এবং সেটি এই আল জাজিরা রিপোর্ট থেকেও আসলে তারা না চাইলেও নানাভাবে আমাদের কাছে মনে হয় সেটি বেরিয়ে আসছে। আল জাজিরার যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, প্রথম কথা হচ্ছে এটি নতুন কিছু নয়। এতদিন ধরে বাংলাদেশে খণ্ডিত বিখণ্ডিত ভাবে কিংবা বিকৃত করে, এডিট করে যেটি করার চেষ্টা করা হচ্ছিল সরকারি প্রোপাগান্ডা কৌশলের অংশ হিসেবে, সেটি আজকে আল জাজিরা সেটি করেছে এবং আমরা যেটি দেখেছি যে এটি এই রিপোর্টটি আপনি যেটি তথ্য ইতিমধ্যেই তুলে ধরলেন সেখানে তো অনেক প্রশ্ন এসেছে। যিনি এই রিপোর্টটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আল জাজিরার সাংবাদিকতার রীতি যেটি ধারাবাহিকভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক পক্ষকে উৎসাহিত করার ব্যাপারে কাজ করে থাকে সেই বিষয়টি রয়েছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই জুলাই আগস্টের যে ঘটমান প্রবাহ, এটি যদি আমি একেবারে যদি সংক্ষেপে বলি যে ধরুন একটি ছাত্র আন্দোলন হয়েছে, ধরুন যে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল কোটা সংস্কার করা। এখন একটা সরকার রেসপন্সিবল কিনা, একটা সরকার গণমুখী কিনা, একটা সরকার দায়িত্বশীল আচরণ করছে কিনা, এটা বিচার করার পদ্ধতিটা কি? যে কোনো দেশে যদি ছাত্র আন্দোলন হয় যে সরকার সেই দাবিগুলোর ব্যাপারে রেসপন্সটা কিভাবে করছে, দাবিটি মেনে নিচ্ছে কিভাবে। এবং এই বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা, সেখানে যেটি বাস্তবতাতে ছিল যেটি তো এই সরকার সেই সরকারি বাংলাদেশের ক্ষমতায় ছিল যারা কোটা সংস্কার করেছে, যারা 2018 সালে যারা সরকারি প্রজ্ঞাপন দিয়ে কোটা বাতিল করেছে। যেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার বাতিল করেছিলেন সেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন। এবং বিষয়টি হচ্ছে আরেকটি যে দিক, সেটা হচ্ছে যে এটি বিচারিক আদালতের প্রক্রিয়াধীন ছিল। আমি মনে করি যে এটি বিচার বিভাগ অতি সক্রিয়তা দেখিয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তারপরও দেখুন যে সেটি যখন বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে গেছে, সরকারের আদালতে সরকার পক্ষে আইনজীবীরা লড়েছে,
ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে আপনি যদি কর্মসূচিগুলো নিরপেক্ষভাবে দেখেন, কোটা সংস্কারের দাবিতে সবচেয়ে সৃজনশীল, সবচেয়ে বিস্তৃত, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ইনক্লুসিভ কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগ দিয়েছে এবং কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে এবং সমাধান হয়েছে কিনা আপনি যদি দেখেন যে সরকার বা ছাত্র সংগঠন, ধরলাম যে আমরা আমাদের দলের কথা বলছি, সরকারের কথা বলছি, সমাধান হয়েছে কিনা? 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, তো সরকার তো সমস্যাকে সমাধান করে ফেলেছে। তো সরকার স্টুডেন্ট মুভমেন্টে রেসপন্স করেছে, শেখ হাসিনা সরকার সেটির একটি শান্তিপূর্ণ আইনগত নিয়মতান্ত্রিক সমাধানের প্রক্রিয়া অবলম্বন করেছে। তো পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, গণসংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে তিনি করেন সরাসরি নির্দেশনা, নেতাকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন এবং সমস্ত ধরনের সহিংসতা যেন এড়ানো যায়, এমনকি তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতিগুলোতে যেন কেউ সেই পাতা ফাঁদে কেউ যেন পা না দেয়, সে ব্যাপারেই কিন্তু এই শেখ হাসিনা সরকার নির্দেশনা দিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ সেটি বাস্তবায়ন করেছে। এটি আরেকটি উদাহরণ। আপনি দেখুন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একটা লাশ ফেলানোর জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যে সংঘাত কোনো অবস্থাতেই করা যাবে না এবং কারো যেন সংঘাতের সুযোগ না নিতে পারে, সেজন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন মুখোমুখি না হয়, সে কারণে কিন্তু ক্যাম্পাস ছেড়ে দেয়, ইউজিসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, এই নির্দেশনাগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ তার এই জুলাই আগস্টের পুরো সময়টুকু প্রথম ছাত্র দাবি পূরণ করেছে, দ্বিতীয় বিষয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে, তৃতীয় বিষয়ে নিজেদের সাংগঠনিক প্রায়োরিটির চেয়ে শিক্ষার্থীদের সেফটিকে গুরুত্ব দিয়ে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত এবং প্রক্রিয়া অবলম্বন করছে। এবং পরবর্তীতে আমি শেষ করছি যেটা আরেকটি বিষয়, সেটা হচ্ছে দেখুন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই পুরো জুলাই আগস্টের সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন সুন্দর থাকে, মানুষের জীবনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, যে কারণে যখন কারফিউ দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি দেখবেন যে তারা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো আমাদের কি পয়েন্ট ইনস্টলেশন থেকে শুরু করে পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো স্টেশন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর থেকে শুরু করে ব্যাপক পরিমাণ ধ্বংসযোগ্য চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। বিপরীতে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছে। এবং আপনি আগস্টের প্রথম থেকে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি কতবার পরিবর্তন করা হয়েছে এবং শুধুমাত্র এটি শেখ হাসিনা সরকারের যে কমিটমেন্ট ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট ছিল সব ধরনের সহিংসতা এড়ানো, কোনো ধরনের উস্কানিমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি না করা, জনগণের নিরাপত্তার বিষয়টিকে প্রায়োরিটি দেওয়া, সেটি শেখ হাসিনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। যে উদ্দেশ্যটি ছিল ভিন্ন, এই আন্দোলনের উদ্দেশ্যটি ছিল যেটি প্রেক্ষাপট তৈরি করা, এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাশ বাস্তবায়ন করা, তার প্রমাণিত এই যারা আজকে যিনি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন, তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না, কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না। কারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন, পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা যে মুক্তির অঙ্গীকার, সেগুলোর প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে, যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুত তাহরীর সহ নানা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারা কিন্তু নিজেদের সামনে নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীদের লেবাস। তারা যদি সত্যিকারের সাধারণ শিক্ষার্থী থাকতো তাদের পরিচয় লুকানোর প্রয়োজন ছিল না। এবং এই ধরনের ঘটনা তারা নানাভাবেই ঘটিয়েছে এবং পরবর্তীতে যেটি প্রমাণিত হলো 5ই আগস্টের পরে যখন তারা তাদের প্রকৃত পরিচয় নিজেরাই যখন তারা উন্মুক্ত করলো, তখন কিন্তু সবার সামনে সেটা উন্মোচিত হয়ে গেল। এবং আজকে এই আল জাজিরা যে রিপোর্টটি নিয়ে এসেছে, সেটি এক ধরনের, আমরা বলবো যে আমাদের যে অবস্থানটি ছিল, সাধারণ মানুষের যে প্রশ্ন ছিল, সেই অনেক প্রশ্নের উত্তর তারাই দিচ্ছে যখন তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, এজেন্ডা এবং নির্দিষ্ট পলিটিক্যাল মেসেজকে যখন তারা এক ধরনের বৈধতা দিতে চায়, এক ধরনের প্রমোশনের জায়গায় নিয়ে যেতে চায়, এক ধরনের ক্যাম্পেইনিং প্ল্যানের আওতায় নিয়ে আসতে চায়, সে কারণে তাদের জায়গা থেকে গ্লোরিফাই করা, সেই চেষ্টাটি তো আমরা দেখেছি। এবং একটি আপনি প্রতিবেদনটি দেখুন যে এই প্রতিবেদনটি কারা, এটি তো আপনি প্রতিবেদনটি দেখে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে এই প্রতিবেদনটা দেখেন আপনার প্রশ্নটাকে, এটি তো জাস্ট এই যে একটা দখলদার সরকার, তাদের সেই সরকারের এক পাক্ষিক বয়ান। এই সরকারের বিভিন্ন চরিত্র যে রয়েছে, এই বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করে বেড়াচ্ছে, বাংলাদেশের মানুষের উপর সীমাহীন নির্যাতন নির্যাতন চালিয়ে দিচ্ছে, সেই চরিত্রগুলো, সেই ক্যারেক্টারগুলো তাদের বক্তব্য তুলে দিচ্ছে। এই ধরনের এক পেশে সাংবাদিকতাকে যখন অনুসন্ধানী সাংবাদিকতা বলা হয়, তখন আসলে সত্যিকার অর্থে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে। এবং একটি ঘটনার যে বর্ণনা আপনি দেখুন যে বাংলাদেশে জুলাই আগস্টে তো অনেক ঘটনা ঘটেছে, এবং আপনি দেখুন যে কোন ঘটনার বর্ণনা এখানে দেখা হয়েছে, প্রেক্ষিতি বর্ণনা করা হয়েছে কিনা, কোনটিকে পাশটা দিয়ে দেওয়া হয়েছে, কোন বাস্তবতাকে ওভারলুক করা হয়েছে, কোনটিকে স্কিপ করা হয়েছে, কোনটিকে সামনে নিয়ে আসা হয়েছে, কোথাকার ভিডিও কোথায় দূরে দেওয়া হয়েছে। এবং কনভারসেশন, আপনি দেখুন যে কনভারসেশন, আপনার সঙ্গে আমার 20 মিনিট যদি আলাপ আলোচনা হয়, 20 মিনিট আলাপ আলোচনায় নানা ধরনের মন্তব্য আমরা করতে পারি, সেটির মাধ্যমে একটা হয়তো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যেতে পারে। কিন্তু আপনি যদি এই আমারই কথা থেকে যদি 1 মিনিটের কথা, 30 সেকেন্ডের কথা আলাদা করে বর্ণনা করেন, সেই 30 সেকেন্ডের কথা তো
কি থাকতে পারে কি না থাকতে পারে সেটি তো সচেতন দর্শকের কাছে একেবারেই সহজবোধ্য। যে কারণে যেটি করছে যে আমরা মনে করি যেসব করে আসলে এই দখলদার সরকারের যে বৈধতা বাংলাদেশের জনগণের কাছে ন্যূনতম অর্থেও নেই। এই সরকার বাংলাদেশের মানুষের উপর একটা দমন পীড়নের যন্ত্র, মানুষের সিকিউরিটি দিতে পারে না, মানুষের নিরাপত্তা দিতে পারে না, অর্থনীতি ভেঙে পড়ছে। এবং এই যে ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং ক্ষমতাকে নিরাপদ করার জন্য তারা যে ক্যাম্পেইনিং প্ল্যান, সেই ক্যাম্পেইনিং প্ল্যানের অংশ হিসেবে এটিকে অনুসন্ধানী সাংবাদিকতা হিসেবে তারা চালিয়ে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। এবং বাংলাদেশে 1 জুলাই থেকে, এবং এটি নিয়ে আলোচনা হয়েছে আপনার সঙ্গে পূর্বে, 1 জুলাই থেকে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পরে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে, নেতৃত্ব দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা পর্দার পেছনেও কাজ করেছি, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা, সেটির মাধ্যমে এটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা। রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং এর বাইরেও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনানুগ কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলাপ আলোচনা করা, সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রগতি হওয়া, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। এবং আবারও বলছি, এবং আমরা যদি বারবার বলতে চাই, 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। এবং এরপরে 12, 13, 14 আপনি দেখবেন যে তারপরেও পরিস্থিতি, আমরা 1 থেকে 14 তারিখ বাংলাদেশের ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে, সবাই কম বেশি পালন করেছে, কোথাও তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি প্রথমবারের মতো। এবং সেটিও আপনি দেখুন যে পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি, গুজব, মিথ্যা আত্মের উপরে। এরা ক্ষমতায় এসেছে যেমন মিথ্যা, অসত্য এবং খুনের উপরে, এরা ক্ষমতায় থাকার চেষ্টা করছে আসলে মিথ্যা, অসত্য এবং লাশের উপরে। সেটির কারণে আল জাজিরা এই ধরনের প্রোপাগান্ডা রিপোর্ট করতে হচ্ছে। এবং সেটি 14 তারিখও আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার একটি বক্তব্যকে কিভাবে সেটি তারা বিকৃত করে সেটির মাধ্যমে পরিস্থিতিকে, উস্কানিমূলক পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে সর্বোচ্চ। এবং আমরা আজকে আপনাকে বলি যে আমরা কিছুদিন আগে, যেটা আমরা কখনোই করিনি এর পূর্বে, আরো অনেক কিছু রয়েছে যেটি হয়তো ধারাবাহিকভাবে ধাপে ধাপে প্রমাণিত হবে। বাংলাদেশ ছাত্রলীগের যে অফিসিয়াল নির্দেশনাগুলো ছিল, যেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, টেলিসংলাপে দিয়েছি, ফোনে দিয়েছি, সেগুলোর অনেক কিছু কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি। 12, 13, 14, 15 থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি, এটা তো গোটা, এটা এখন পাবলিক ডকুমেন্টস হিসেবে ইউটিউবে, ফেসবুকে সবখানি রয়েছে। আমরা কি নির্দেশনা দিয়েছি। এবং 15 তারিখে আমরা বারবার বলছি, 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনা ঘটলো, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো, সেটিও কিন্তু আপনি দেখুন যে প্রথম আলোর রিপোর্ট, আমাদের রিপোর্টের প্রয়োজন নেই, প্রথম আলোর রিপোর্ট যেটি পরবর্তীতে তারা এডিট করেছে, কিন্তু আমি সেই রিপোর্টটি 16 তারিখ বিকেলে রাজুবাগে পাঠ করেছিলাম। সেই রিপোর্টটি আমি সরাসরি সেদিনের রিপোর্ট সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম। সেখানে বর্ণনা করা আছে যে তাদের কোনো কর্মসূচি ছিল না, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল। ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করে, এবং আমরা কিন্তু তারা যদি কর্মসূচি দেয়, আমরা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচি দিতাম না। তারপরও তারা, আপনি দেখবেন যে 12টার কর্মসূচি 3টা পর্যন্ত টেনে রিফেল লম্বা করার চেষ্টা করেছে। এবং সেই 12টার দিকে তাদের কর্মসূচিতে কিন্তু খুব বেশি জমায়েত ছিল না, 400-500 জন শিক্ষার্থী ছিল। তারপরে তারা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী কিভাবে লাঠিসোঁটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ঢুকে গেছে, অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন। গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি অডিও ভিডিও সবই রয়েছে আজকে। তারা সেখানে গেছে, সেখানে গিয়ে তারা পাটকেল নিক্ষেপ করেছে। এবং প্রথম তিনি আক্রমণের শিকার হন বিজয় 71 হলে, আপনি দেখবেন যে সাবাদ আল ইসলাম, বিজয় 71 হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তাকে বেধড়ক বিজয় 71 হলের নিচে যে বাগানটি রয়েছে, সেই বাগানে বেধড়ক ভাবে পিটুনি দেওয়া হয়। ইচ্ছে মতো চারপাশ থেকে ঘিরে ধরে ছাত্রদল, ছাত্র শিবিরে ক্যাডারেরা তাকে নির্মম ভাবে সহিংসতার শিকার করে। এবং সেই